নমস্কার, শুভ সন্ধ্যা আমার প্রিয় দর্শক বন্ধুরা। যারা আমার সিনিয়র আছেন বা যারা আমার গুরুজন আছেন তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি, এবং আমার যারা ছোটরা আছো, যারা স্টুডেন্টস আছো, তাদেরকে আমি অনেক ভালোবাসা নিয়ে আজকে জাস্ট এই পার্টিকুলার, এটা ক্লাস নয়, আজকে ক্লাস আমি কিছু বলবো না। মাঝে মাঝে আমি কিছু আউট অফ দ্য ট্র্যাক কিছু যেমন আমার বেড়াতে যাওয়ার ভিডিও পোস্ট করি ডেফিনেটলি আমার চ্যানেলে। যদি কারো সেটা ভালো না লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি করি কারণ আমি তোমাদের প্রমিস করেছি যে আমি যে আমার চ্যানেলটা শুধু পড়াশোনা চ্যানেল তো বটেই, এটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য আমি অনেক সময় কিছু কিছু এডুকেশনের বাইরে বা পড়াশোনার বাইরেও কিছু কিছু জিনিস পোস্ট করি। তো আজকে আমি কতগুলো ইম্পর্টেন্ট কথা, আমাদের সমাজটা যে পরিস্থিতিতে আজকে দাঁড়িয়ে আছে বা আমরা যে পরিস্থিতিতে আজকে বসবাস করছি, সমাজ সমাজ ব্যবস্থার যে অধঃপতনের মানে মূলে দাঁড়িয়ে, আমি ডাইরেক্ট বলেই দিচ্ছি, অধঃপতনের মূলে দাঁড়িয়ে আছি আমরা। এইটা কিন্তু বিশেষ করে আমরা বাঙালি যারা, আমি বাইরে পশ্চিমবঙ্গের বাইরে খুব কম জায়গায় গেছি, তার মধ্যে কর্ণাটক আছে, তামিলনাড়ু আছে, উড়িষ্যা আছে, আসাম আছে, ঝাড়খণ্ড আছে, ছত্তিশগড় আছে, এবং এই কয়েকটা জায়গায় আমি গেছি। সব জায়গায় মেঘালয় আছে। তো সব জায়গায় আমি যাইনি। তো এই সমস্ত স্টেটগুলো ঘুরে ওয়েস্ট বেঙ্গলের থেকে, বিশেষ করে উড়িষ্যার কথা আমি বলবো এখানে আমার ক্লাসগুলোতে। আমাদের একদম জাস্ট সাউথ ওয়েস্টেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক সাউথ ওয়েস্টে যদি আমরা একদম মানে ডিরেকশন অনুযায়ী মাপি, সাউথ ওয়েস্টেই আমাদের ঠিক পাশের রাজ্যই হচ্ছে উড়িষ্যা। তার উদাহরণ আমি বিশেষ করে দেব। এবং আমি তো পার্সোনালি মনে করি উড়িষ্যা আমাদের পাশে থাকাতে আমি এটা গর্ববোধ করে থাকি। উড়িষ্যার মতো একটা স্টেট এত সুন্দর, এত ওয়েল এডুকেটেড, এত ওয়েল ডাইরেক্টেড, ডেসপাইট মানে তাদের এত প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা, এত প্রাকৃতিক বিপর্যয় হয়েও তারা যেভাবে দাঁড়িয়ে আছে, অত্যাধিক প্রশংসনীয় ডেফিনেটলি। এবং তাদের যিনি চিফ মিনিস্টার আছেন তিনিও ভীষণভাবে প্রশংসনীয় মানুষ। ঠিক আছে, তো আমি গর্ববোধ করি সেই কারণে। ডেফিনেটলি আমার রাজ্য নিয়েও আমি গর্ববোধ করি, কিন্তু আনফর্চুনেটলি কিছু কিছু ব্যবস্থা নিয়ে আজকে আমি কথা বলবো এই ভিডিওতে আমার ক্লাসে। বেশ কয়েকদিন ধরে দেখছি আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। আমরা আজকে সামারে প্রায় এখনও পর্যন্ত কিন্তু মিডিলে আমরা যাইনি, পুরো মে মাসটা এখন বাকি। আজকে মে মাসের 3 তারিখ, ঠিক আছে, এখনও মে মাসের ধরুন আপনাদের 24, 27, 28 দিন এখনও বাকি, প্লাস জুন মাস আছে, তারপরে জুলাইতে যদি বৃষ্টি হয়, জুন মাসের মিডিল থেকে যদি বৃষ্টি হয়, সাধারণত জুন মাসের মিডিলে আমাদের কলকাতায় বর্ষা শুরু হয়, রেনি সিজন শুরু হয়, আমরা সেটা বলতে পারি। 10 তারিখ থেকে আমাদের ইউনিফর্মিটি যদি আমরা মেনটেন করে থাকি তাহলে আমরা বলি 10 তারিখে আমাদের বর্ষা ঢুকে যাওয়ার কথা। এবার সেটা ডিপেন্ড করে। তো এই এখন যে মানে এখন যে পরিস্থিতি, এখানে প্রচণ্ড গরম, মানে যে টেম্পারেচার আমাদের নর্মাল থাকার কথা 36, 37, 38, সেখান থেকে অন্তত 4 থেকে 5 ডিগ্রি বেশি টেম্পারেচার রেগুলার বেসিসে চলছে। প্রচণ্ড গরম, মানে মানে প্রচণ্ড গরম। 43 ডিগ্রি টেম্পারেচার কলকাতাতে উঠে গেছে রিসেন্টলি, 2-3 দিন আগে। এবং এর জন্য আমরা ফেসবুকে প্রচুর পোস্ট দেখছি, খুব গরম পড়েছে, বা যাদের সাথে চলাফেরা করছি, ঘোরাফেরা করছি, তারা বলছে প্রচণ্ড কষ্ট হচ্ছে, গরমে থাকতে পারছি না। যাদের বাড়িতে 4-5টা এসি আছে, অবশ্য আমার বাড়িতেও এসি আছে, আমি এসি চালিয়ে এখন এই ক্লাসটা করছি, মানে ক্লাস না সরি, আমি এই ব্লগটা করছি, এখন করতে বাধ্য হচ্ছি ডেফিনেটলি, কিন্তু আমি মেনটেন করে চলি। আমার কথা বিশ্বাস করাটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। আমি হয়তো এই ক্লাসটা করার পর তো ডেফিনেটলি আর এসিটা চালাবো না, এসিটা চালিয়ে ক্লাসটা করলে আমাকে পাখা চালাতে হবে, পাখাতে প্রচণ্ড আওয়াজ হয়, আর আর পাখা চালালেও দরদর করে আমি ঘামবো, বাধ্য হয়ে আমি এসি চালাতে বাধ্য হয়েছি। আমার এসি আছে, আমি এসি চালাতে বাধ্য হয়েছি, তাও আমি এই ভিডিওটা করছি। আমিও এই সিস্টেমের মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত, আমিও এই সিস্টেমের একটা অংশ, তো আমিও কলুষিত বা আমিও কিন্তু অভিশপ্ত। যাই হোক, তো আমারও দোষ আছে ডেফিনেটলি, তাও আমি আপনাদের কিছু কথা বলছি। তা এই যে গরম নিয়ে আমরা এত চর্চা করছি, প্রচণ্ড গরম, হিউমিডিটি নেই, কিন্তু এখন আগে হিউমিডিটি প্রচুর হতো, কষ্ট হতো, এখন দেখছি দুপুরবেলা দিকে গরমে ঘাম হচ্ছে না, বেরোলে দেখছি গরম হাওয়া লাগছে, মানে লু বইছে, লু টাইপের, যেটা নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে যেটা হয়ে থাকতো বা হয়ে থাকে, বা যতটা আমরা ওয়েস্টের দিকে যাব, মানে সমুদ্র থেকে যত দূরে উপরের দিকে যাব বা দূরে যাব, তত আমাদের ওয়েদারটা ড্রাই হয়। ড্রাই গরমটা কিন্তু খুব ডেঞ্জারাস শরীরের পক্ষে। তো এই গরম নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, মানুষ খুব আলোচনা করছে, প্রচুর বাঙালি, আমরা যারা বাঙালি আছি এখন আমরা সামার এক্সপার্ট হয়ে গেছি, মানে টেম্পারেচার এক্সপার্ট হয়ে গেছি।
এবং এই টেম্পারেচার এক্সপার্ট হতে গিয়ে দেখছি যে ফেসবুকে অনেকে দেখি টেম্পারেচারের স্ক্রিনশট নিয়ে পোস্ট করছে এবং অনেক কিছু মজা ইয়ার্কি নিয়ে অনেক কিছু মানে কোটেশন পোস্ট করছে সুন্দর সুন্দর। তাদের কতটা কি জ্ঞান আছে জানি না, জ্ঞানী হতেও পারে, আবার কি কতটা জ্ঞানী সেটা আমার সন্দেহ আছে। যাই হোক, তো বিভিন্ন পোস্ট দেখছি। মুশকিলটা হচ্ছে কি, আমরা যারা বাঙালি ম্যাক্সিমাম, মানে বাঙালির একটা কি দোষ হচ্ছে, আমরা প্রচণ্ড আবেগপ্রবণ বা ইমোশনাল। আমরা সমস্ত ব্যাপারটা কারেন্ট মোমেন্টে যেটা ঘটছে সেটাকে ইমোশনালি নিই এবং সেটা নিয়ে মজা করি আর কি, মানে যতক্ষণ না সেটা আমাদের ওপর সেটা আঘাত করছে তখন আমরা বুঝতে পারি এটা কী। যেমন আমফানে আমরা বুঝতে পেরেছিলাম, আগে ঝড় ঝাপটালা পাত্তা দিতাম না, ঝড় হচ্ছে হোক, কিন্তু আমফানের পর থেকে বা তার আগে হলো আমাদের আয়লা 2009 সালে যে আয়লা হয়েছে, তারপর থেকে কিন্তু সিনারিওটা আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো। তারপর একটা বড় ঝড় থেকে আমরা বেঁচে গেলাম। ঠিক আমফান 2020-তে হয়েছিল লকডাউনের টাইমে। ক্যালকাটা, আমাদের কলকাতা কিন্তু 134 কিলোমিটার মানে 34 কিলোমিটার বেগে হাওয়া, হায়েস্ট রেকর্ড কিন্তু কলকাতাতে। ওটা সব থেকে বেশি, মানে রিসেন্ট রেকর্ডেড মেমোরিতে কলকাতার হায়েস্ট উইন্ড স্পিড হচ্ছে 134 কিলোমিটার। যেটা দমদম মানে মানে ইস্ট কলকাতার ওপর দিয়ে বয়ে গেছে এবং আমাদের দমদম, আমি যেখানে দাঁড়িয়ে যে জায়গাটা বসে ভিডিও করছি ঠিক এই জায়গার ওপর দিয়ে 134 কিলোমিটার বেগে হাওয়াতে আমফান কিন্তু সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে বয়ে গেছে কলকাতার ওপর দিয়ে। তখন আমার মা বাবা বেঁচে ছিলেন, মা বাবা আমার ডাইনিং রুমে বসেছিলেন এবং আমিও প্রচণ্ড ভীত সন্ত্রস্ত ছিলাম। প্রচণ্ড আমরা কষ্ট, আমার মেয়ে কান্নাকাটি করছিল। তো আমাদের সেদিন খুব ডেঞ্জারাস, মানে 6 ঘন্টার যে টানা ঝড়টা আমরা উপভোগ করেছি। উপভোগ করাচ্ছে বড় কথা, উপভোগ করিনি আমি, আমার মিসেস খুব ঝড়ঝড়টা ভালোবাসে, ও অতটা ভয় পায় না, কিন্তু তাও সবাই ভয় একটু আধটু পেয়েছে। আমি খুব টেনশানে ছিলাম এবং আমি খুব ভীত সন্ত্রস্ত চুপচাপ বসেছিলাম, মানে নিজের নার্ভটাকে ধরে রেখে চুপচাপ বসেছিলাম এবং সবাইকে নিয়ে প্রোটেক্ট করে এদিক ওদিক ঘরে ঘোরাফেরা করছিলাম। বাইরে কাঁচ ভাঙার আওয়াজ হচ্ছিল, মানে প্রচণ্ড ঝড়ের যে একটা প্রচণ্ড গতির আওয়াজ, তারপরে যে একটা যে সাউন্ড, মানে একটা ড্রেডফুল সাউন্ড একটা সাইক্লোনে যেটা হয়, সেটা আমরা আমি আমার জন্মানোর পর থেকে প্রথম আমি অনুভব করেছি। এবার আমার কথা হচ্ছে যে এই যে আমরা ফেসবুকে এত কিছু লিখছি, টেম্পারেচার এক্সপার্ট হয়ে গেছি বা সামার স্পেশালিস্ট হয়ে গেছি বা ওয়েদার এক্সপার্ট হয়ে গেছি এখন বাঙালিরা, এখন যেহেতু গরম বলে আমরা এখন এসব হয়ে গেছি, কিন্তু আমরা এসব নিয়ে কোনো অ্যানালিসিস করি কি বা চিন্তা করি কি? আর চিন্তা করবোই বা কেন, আমাদের টাইমটা কোথায়? কারণ এই চিন্তা করলে তো আমরা পয়সা পাবো না, বা এই নিয়ে ভাবাভাবি করলে তো আমাদের কাছে পয়সা আসবে না বা রোজগার হবে না। সুতরাং এইসব চিন্তা করে লাভটা কি? কিন্তু আমরা গরমে কষ্ট পাচ্ছি, গরমের জন্য আমরা খুব চিন্তিত, কেন এত গরম পড়ছে, কী ব্যাপার, এইসব টেম্পারেচার এত হচ্ছে 43, 44, এর পরের বছরে দেখা যায় 45, তারপরে 46 এরকম হতে পারে। এটা একটা স্পেশাল ব্যাপার হয়ে গেছে বাঙালিদের মধ্যে এখন, বা আমাদের মধ্যে এখন। এই জন্যই আমরা বাঙালি। তো এগুলো হচ্ছে ভোগাস, মানে অ্যাটিটিউডের এটা একটা লক্ষণ। যাই হোক, তো আমরা কি চিন্তা করি কেন 45 ডিগ্রি, কেন 44 ডিগ্রি, 43 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে, কেন হচ্ছে? আপনারা কিন্তু সবাই জানেন, আমিও জানি, কিন্তু কিছু করার নেই। আমি জানি, আমি যে এসিটা চালিয়ে, আমার পিছনে যে এসিটা চলছে, এটা কিন্তু আমি অন্যায় করছি। কারণ এই এসি থেকে যে গরম হাওয়াটা বেরোচ্ছে, আমার বাইরে যারা, আমার ফ্ল্যাটের নিচে যারা গার্ড দিচ্ছে, যে মানুষগুলো দিনের পর দিন কষ্ট করে যে গার্ড দিচ্ছে, তাদের গায়ে সেই গরম হাওয়াটা গিয়ে লাগছে, তাও আমি কিন্তু এসি চালিয়ে ক্লাস করছি, অন্যায় করছি। কেন কি? আমার পক্ষে সম্ভব না। আমরা এমন একটা মেটেরিয়ালিস্টিক লাইফের মধ্যে ঢুকে গেছি, বা আমরা এমন একটা জায়গায় হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, সেখান থেকে আমাদের পক্ষে বেরোনো আর সম্ভব হচ্ছে না। তাও যারা কন্ট্রোল করতে পারে তাদের পক্ষে কিছুটা হলেও মেনটেন করা যায়, কিন্তু যারা কন্ট্রোল করতে পারে তারা কিন্তু সন্ধ্যা থেকেও, আমি যখন ছাদে হাঁটতে যাই আমার ইয়েতে বা কোনো জায়গায় বাইরে দেখি, তখন হাঁটাচলা করি এই মধ্যে, প্রচুর বাড়িতে দেখি সন্ধ্যেবেলা থেকে এসি চলছে। সেটা আমাদের পক্ষে সম্ভব না অ্যাফোর্ড করা, কারণ যে বিলটা রেস করবে, যে বিলটা সিএসসি আমাদের পাঠাবে 8,000 9,000 টাকা, সেটা আমার পক্ষে দেওয়াটা খুব টাফ হয়ে যাবে। সেই জন্য আমরা সন্ধ্যেবেলা ইচ্ছা করলেও খুব একটা চালাতে পারি না, হয়তো চালালেও 1 ঘন্টা বা আধ ঘন্টা চালাতে পারি। আমি চালাই না, খুব কষ্ট করে থাকি। কালকে আমার মিসেস আমাকে দেখে অবাক হয়ে গেছে, আমার চারিদিক দিয়ে ঘাম বেরোচ্ছিল, তো ভেবেছি বোধ হয় চোখের সামনে দিয়ে জল বেরোচ্ছে, তো বুঝবে আমি কাঁদছিলাম না, কষ্ট হচ্ছিলো, কিন্তু আমি কন্ট্রোল করেছিলাম শুধু এইটুকু ভেবে যে আমাকে তো পেমেন্টটা করতে হবে নেক্সট মান্থে বিলটা, তো আমি সেটা কোথা থেকে পাবো। তো এই যে গরমটা পড়ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ফ্ল্যাটটা যেখানে আছে গোল পার্কে, তার ঠিক মানে ফ্ল্যাটের ঠিক ইস্ট সাইডে এবং ওয়েস্ট সাইডে একটা বিশাল আকারের একটা সফিস্টিকেটেড একটা হাই প্রোফাইল একটা
কি বলবো, হাই প্রোফাইল একটা কমপ্লেক্স, মানে হাউজিং কমপ্লেক্স তৈরি হয়েছে। সেখানে অনেক কিছু আছে, এই না ভেতরে আমি কোনোদিন যাইনি, সেখানে হয়তো দোকান টোকানও আছে, গ্রসারি স্টপও আছে, অনেক রকম জিম টিম সব কিছু আছে। একটা হাই প্রোফাইল সোসাইটি তৈরি হয়েছে, সোসাইটি একটা হাই প্রোফাইল কমপ্লেক্স তৈরি হয়েছে, মানে বিশাল ব্যাপার। সেখানে প্রচুর আগে যখন এটা তৈরি হয়েছিল, সমস্ত গাছপালা, প্রচুর গাছপালা ছিল, প্রচুর জন্তু জানোয়ার ছিল, ছোটোখাটো জন্তু জানোয়ার ছিল, মানে জন্তু জানোয়ার মানে বাঘ ভাল্লুক না, প্রচুর রকমের পাখি ছিল, প্রচুর রকমের, ওখানে শিয়ালও ছিল, তো প্রচুর গাছপালা ছিল, একটা পুকুরও ছিল ওখানে। তো সেই জায়গাটাকে বুঝিয়ে সেই জায়গাটা কেউ হয়তো কোনো প্রাইভেট, আমি কোনো কিছু নাম বলবো না, কোনো প্রাইভেট কোনো সংস্থা সেটাকে কিনে সেখানে একটা সোসাইটি, তার একটা নাম আছে, সে নামটা আমি আমার ভিডিওতে কারোকে আমি পার্টিকুলারলি কোনো নাম উচ্চারণ করে কিছু বলবো না, তারা সেখানে একটা হাই রাইজ কমপ্লেক্স তৈরি করেছে। এবং সেই হাই রাইজ কমপ্লেক্স তৈরি করেছে, প্রত্যেকটা ফ্ল্যাটের তার কিছু না করে অ্যারাউন্ড 90 lakhs তার দাম আছে, এবং সেখানে ওয়েল ফার্নিশ অফ ফ্ল্যাট, সেখানে কিছু না করে অ্যাভারেজে 2টো করে এসি তো ডেফিনেটলি থাকার কথা, বা একটা এসি তো থাকবেই। তো এতগুলো ফ্ল্যাট এবং এতগুলো এসি, এবং সেখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো আমরা যে গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা সবাই জানি। আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা যেটা আমাদের সমাজে, মানে আমাদের যেটা আমরা রিলিজ করি, সেই কার্বন ডাইঅক্সাইডটা সেটা তারা সে মেনটেন নিয়ে সেটাকে তারা গ্রহণ করে সেই সমাজটার, আমাদের যে সোসাইটিতে যে পরিবেশের যে ইকোসিস্টেমটা, পরিবেশের যে ভারসাম্যটা বা ইকুইলিব্রিয়ামটা, সেটা তারা সেটা কিন্তু মেনটেন হতো। তো এইখানে এতগুলো গাছ কেটে গেল, এরকম যে কমপ্লেক্স, তার আবার আমার ঠিক ওয়েস্ট সাইডে, আমাদের গোল পার্কের মুখের ঠিক উল্টো দিকে একটা বিশাল একটা মাল্টি, মানে কি বলবো, মাল্টি স্পেশালিটি বলতে পারি, আমি বলছি আমার নিজের ভাষায় বলছি, একটা হাউজিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, বিশাল ফ্ল্যাট তৈরি হচ্ছে। সেখানে কিছু না করে প্রত্যেকটা ফ্ল্যাটে যদি অ্যাভারেজ 2টো করে এসি লাগে, তাহলে কত হাজার এসি ওখানে লাগবে, ঠিক আছে? কত এসি, হাজার এসি মানে কি, মানে কত এসি যে লাগবে তার ঠিক নেই, তো ওই অতগুলো এসি ওখানে ইনস্টল হবে, যেখানে শুধু ছিল না সেখানে ইনস্টল হবে। ওখানেও প্রচুর গাছ ছিল। তা আমরা এই যে অনায়াসে পুকুর বুঝিয়ে ফেলছি, আমরা অনায়াসে গাছ কেটে ফেলছি, আমরা অনায়াসে যেখানে সুযোগ পাচ্ছি ফাঁকা জায়গা পেলে সেখানটাকে অ্যাকোয়ার করে গভর্নমেন্টের সঙ্গে মিউনিসিপ্যালিটির সাথে এগ্রিমেন্ট করে বা করে অ্যাকোয়ার করে সেখানে আমাদের রুজি রোজগারের জন্য, আমাদের মানে জীবিকা নির্বাহের জন্য, এবং আমাদের চাহিদা, মানে বাড়তি চাহিদার জন্য আমাদের পয়সা রোজগার আরও বেশি করতে হবে। আমার কাছে 1 টাকা আছে, 1 টাকা হলে চলবে না, আমাকে 2 টাকা রোজগার করতে হবে। আমাকে 2 টাকা আছে, 2 টাকা হলে চলবে না, আমাকে 10 টাকা রোজগার করতে হবে। আমাকে 10 টাকা আছে, 10 টাকা হলে চলবে না, আমাকে 20 টাকা রোজগার করতে হবে। এই করতে আমাকে আমার চাহিদাটা ক্রমশ বাড়তে থাকে। মানুষের চাহিদা কিন্তু কন্ট্রোল না করলে সেই চাহিদা কমে না। আর যত সর্বনাশের মূল কিন্তু আমাদের এই চাহিদা, সব অ্যাসপেক্টে কথা বলছি। তোমার লাইফস্টাইলে যদি, তোমার লাইফের ক্ষেত্রে তোমার লোভ লালসা যদি তুমি নিজেকে কন্ট্রোল না করতে পারো, তাহলে তোমার সর্বনাশ কিন্তু অনিবার্য। তোমাকে একটা জায়গায় গিয়ে থেমে যেতে হবে, তোমাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে, এবং তোমাকে একটা জায়গায় গিয়ে নিজেকে কন্ট্রোল করতে হবে। আমি লাইফে কিন্তু টোটালি ফেল্ড। আমি আজকে তোমাদের সামনে বসে অনেক কথা বলছি, আমি কিন্তু লাইফে বেসিক্যালি মেটেরিয়ালিস্টিক যে লাইফ যেটা বল, যদি একটা মানে মানে সমস্ত দিক থেকে যদি বলো, কোয়ালিফাইড, ডেফিনেটলি আমি কোয়ালিফিকেশান অর্জন করেছি, ভালো চাকরি করছি, সবই করছি, কিন্তু বেসিক্যালি আমার যে স্ট্যান্ডার্ডটা হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ড কিন্তু আমি মেনটেন করতে পারিনি। এটা আমার, এবং কেন মেনটেন করতে পারিনি সেটাও আমি জানি। আমি জীবনে অনেক ভুল কাজ করেছি, ডেফিনেটলি প্রচুর ভুল কাজ করেছি। সেই ভুলগুলো, এটা যাই হোক, এটা পার্সোনাল, এটা সবাই শুনবে, এখানে আমি আর বলতে পারছি না। তার কারণে আমাকে তার খেসারত দিতে হচ্ছে। আমার অ্যাসোসিয়েশনের থেকে আমার রোজগার কম, আমার যারা বন্ধুবান্ধব বা সেক্টর আছে, বা যারা আমার সমসাময়িক যাদের সাথে আমি পড়াশোনা করেছি স্কুলে, তারা আজকে সব বেসিক্যালি তারা কোটিপতি। তারা অ্যাসোসিয়েশনে আমি যাই না, মানে ইচ্ছা থাকলেও যাই না। তাদের সাথে আমি একটু দূরত্ব মেনটেন করে বা একটু অ্যালুকভাবে থাকি, অনেক কারণ থাকে। তো সেই সবগুলো বাদ দিলে আমি কিন্তু একটা জিনিস আমার মধ্যে আছে, সেটা হচ্ছে আমি জানি কোথায় গিয়ে থামতে হবে, কোথায় নিজের লোভটাকে কন্ট্রোল করতে হবে, কোথায় নিজের চাহিদাটাকে কন্ট্রোল করতে হবে। এইটুকু আমার মধ্যে কিন্তু ক্ষমতা আছে। আমি 1 লাখ টাকা যদি রোজগার করি, বা আমাকে যদি কেউ এসে বলে তুমি 1 লাখ টাকা নাও বা 2 লাখ টাকা নাও, বা কেউ যদি আমাকে কিছু বলে, আমি কিন্তু সেটা নেব না। আমার কিন্তু সেটা কন্ট্রোল করার ক্ষমতা আছে। I know how to control myself, how to control my demand, how to control my
ওয়ান্টস, মানে আমার যে চাহিদা, সমস্ত শারীরিক চাহিদা বলুন বা ফিজিক্যাল, যেমন বিভিন্ন রকম চাহিদা যেটা, সেটা আমি কিন্তু যতই যাই হোক না কেন আমরা কন্ট্রোল করতে পারি, আমি কন্ট্রোল করতে পারি। এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে যদি থাকতো, মানুষ যদি তাদের চাহিদাটাকে কন্ট্রোল করতে হতো, ঠিক আছে আমি যা পেয়েছি এর থেকে বেশি আমার আর দরকার নেই। কিন্তু আনফর্চুনেটলি আমাদের চাহিদাকে আমরা কন্ট্রোল করতে পারছি না। বিশেষ করে যারা কেরিয়ারিস্টিক মানুষ, যারা খুব প্রচুর পয়সাওয়ালা মানুষ, তাদের কাছে এখনও মনে হচ্ছে তাদের কাছে আরও কিছু পয়সা হলে ভালো হতো। এই করতে গিয়ে আমরা কি করছি, যারা প্রমোটার আছি, যারা বিশেষ করে প্রমোটার যারা আছি, তাদের মানে সীমাহীন লোভ বা চাহিদার জন্য আজকে এই যে সমাজের ইকোসিস্টেম, মানে তার সব পেছনে কিছু ডেফিনেটলি তার কিছু ওপর মহল বা প্রশাসনিক কিছু হাত ডেফিনেটলি থাকতে পারে, নিশ্চয়ই আছে, নাহলে তারা এটা করতে পারে না। তাদের চাহিদার এই ভয়াবহ যে চাহিদার যে ফলস্বরূপ আমাদের আজকে কিন্তু এই গরমটা সাফার করতে হচ্ছে। এই যে এত বড় যে গ্রিনারিস, এই যে সবুজে সমারোহ যে পরিবেশটাকে যে আমরা নষ্ট করে ফেলছি, প্রকৃতিকে আমরা ধ্বংস করছি। আজ থেকে 10 থেকে 15 বছর, আমি আজ থেকে বেশি দিন না, আমি যদি 2010 সালের কথাও বলি, 2011-12 সাল অবধি যদি বলি, 13 সাল 14 সাল অবধি বলি, কীরকম হারে ঝড় বৃষ্টি হতো। মার্চ মাস পড়ে গেল, মার্চ মাসের শেষের দিক থেকে শুরু হতো, একেবারে এপ্রিল মে জুন অবধি, মানে জুন জুলাই অবধি এই ঝড় বৃষ্টি কিন্তু হতো। এখন আজকে লাস্ট 3টে বছর আপনারা লক্ষ্য করে দেখুন তো, চিন্তা করে দেখুন তো, কটা কালবৈশাখী হচ্ছে। এবছর তো একটাও কালবৈশাখী কলকাতাতে হয়নি। বেসিক্যালি নর্থওয়েস্টার যাকে আমরা ইংলিশে বলি, কালবৈশাখী কলকাতায় হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যদি হয়, গত 2-3 বছরে দেখবেন যে কটা কালবৈশাখী হয়েছে প্রত্যেকটা কিন্তু সিভিয়ার ক্যাটাগরির কালবৈশাখী হয়েছে। যাতে কিন্তু, যেটা সিভিয়ার ক্যাটাগরি বলতে, যেগুলো মানুষের প্রাণহানি ঘটাতে পারে, যেগুলো লাইফ ড্যামেজ করতে পারে, লাইফ মানে ফ্যাটাল এফেক্ট যেগুলো হতে পারে, যেগুলো লাইফ ড্যামেজ করে, বা যেগুলো কিন্তু মানে প্রপার্টিসের ক্ষতি করতে পারে, হার্ট ব্রেকিং লস করতে পারে, সেগুলোকে আমরা কিছুদিন আগে আমরা শুনলাম শিলিগুড়িতে টর্নেডো টাইপের হচ্ছে, এমন বিভৎস ঝড় হয়েছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, গরিব মানুষেরও প্রচুর ক্ষয়ক্ষতি, মারাও গেছেন। ঠিক আছে, তো এই ধরনের জিনিস হচ্ছে, মানে এক্সট্রিম ওয়েদারে আমরা চলে গেছি। আজকে 43 ডিগ্রি টেম্পারেচার মানে এক্সট্রিম গরম। কিন্তু এই গরম মানে এটার একটাই সাইন, যখন ঝড় হবে বা যখন ন্যাচারাল ক্যালামিটি যখন তার খেলা দেখাবে, যখন প্রকৃতি যখন হিটব্যাক করবে, যে গরমে এই যে আমরা যে প্রকৃতিকে ধ্বংস করছি, তার প্রকৃতি কিন্তু হিটব্যাক করা শুরু করেছে। আজকে আমফান কলকাতাতে যে হিট করেছে, আমফানের মতো ঝড় কিন্তু কলকাতাতে আগে হতো না। সুন্দরবন, যেটা আমাদের একদম সাউদার্ন টিপ অফ ওয়েস্ট বেঙ্গলে, যেটা সুন্দরবন আমাদের বদ্বীপ, যেটা সেই সুন্দরবন যেটা আমাদের প্রোটেক্ট করতো, সেই সুন্দরবন কিন্তু আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং সেই সুন্দরবনের একটা সায়েন্টিফিক ওয়ে আছে, সেটা আমি জানি না, অতটা ব্যাখ্যা করতে পারবো না। যত রকম ঝড় তৈরি হতো, তারা কিন্তু অধিকাংশ ঝড় কিন্তু বাংলাদেশের দিকে ঠেলে দিত বা মায়ানমারের দিকে ঠেলে দিত। এখন কিন্তু সেটা আর হচ্ছে না। এখন কিন্তু নয় সেটা উড়িষ্যার দিকে হিট করছে, আর না হলে কিন্তু ম্যাক্সিমাম এটা উড়িষ্যার দিকে হিট করছে, নয় অন্ধ্রপ্রদেশের দিকে হিট করছে, আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের দিকে হিট করছে ম্যাক্সিমাম। আর না হলে ওয়েস্ট বেঙ্গলে গা ঘেসে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। তো এই ধরনের জিনিস কিন্তু বাংলাদেশ কিন্তু নিজেদেরকে ডেভেলপ করেছে। চট্টগ্রাম বা যে কোনো ওদের কোস্টাল এরিয়াতে আমি ভিডিওগুলো দেখছিলাম, আমি জানি না, আমি তো বাংলাদেশ যাইনি। তো তাদের যে বেসগুলো তৈরি করেছে, তারা যে বাঁধ বা কংক্রিটের যে বিভিন্ন রকম ড্যাম ফ্যামগুলো যেগুলো বানিয়েছে, সেগুলো তারা ভালোই বানিয়েছে, তারা মেনটেন করছে। উড়িষ্যাও কিন্তু অনেকভাবে ডেভেলপ করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সাইক্লোন শেল্টার নেই যে তা না, আছে, ডেফিনেটলি আছে। কিন্তু কোস্টাল এরিয়া, ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল, একদম কোর কোস্টাল এরিয়া যেগুলো, সেগুলোতে কিন্তু খুব ডেভেলপ হওয়া খুব দরকার। প্রচুর টাকা ওখানে ইনভেস্ট করা দরকার ইমিডিয়েটলি, কারণ ওখানকার মানুষ কিন্তু এখনও ভীষণ কষ্টে আছে এই সাইক্লোনের জন্য, বা এই সাইক্লোনের ফলে যে জলটা ঢোকে। আমি রিসেন্টলি যে মন্দারমণি গেছিলাম, ওখানে কিছু মানুষের সাথে আলোচনা করছিলাম যে আপনারা ঝড় হলে আপনারা কোন জিনিসটা এত বেশি সাফার করেন, মানে কোন জিনিসটা বেশি আপনাদের ভয় লাগে। আপনারা কি হাওয়ার গতিবেগটাকে বেশি ভয় পান, না আপনার জলের স্রোতটা, মানে জলটাকে বেশি? বলছে আমরা জলটাকে বেশি ভয় পাই। এই যে সমুদ্রের নোনা জলটা আমাদের ঢুকে যাচ্ছে, আমাদের কাছে ঝড়টা কোনো ব্যাপার না, হাওয়াটা আমাদের কাছে কোনো ব্যাপার না। হাওয়াতে আমরা অভ্যস্ত, যত 100 কিলোমিটার 110 কিলোমিটার হাওয়াতে আমাদের কোনো ভয় নেই। আমাদের ভয় হচ্ছে এই যে সমুদ্রের নোনা জল যে আমাদের এই গ্রামের দিকে ঢুকে যাচ্ছে বা আমাদের ফসলের ক্ষতি করছে, এইটাই সব থেকে ডেঞ্জারাস। ঝড় হলে এই যে স্টোম সার্জ মানে জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাসের ফলে কি হচ্ছে, আমাদের গ্রামের দিকে যে জলগুলো ঢুকেছে, এতে আমাদের মাটিগুলোকে নষ্ট করে দিচ্ছে, ফসল নষ্ট করে দিচ্ছে,
গবাদি পশু বিভিন্ন রকম তাদের বিভিন্ন পয়জনাস কিছু জিনিস ঢুকে যাচ্ছে, এই করে তাদের ক্ষতিটা এই জলের জন্য জলস্রোতের জন্য বেশি হচ্ছে। তাহলে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, কারণ কি আমাদের সারফেস টেম্পারেচার যেটা ক্রমশ পৃথিবীর সারফেস টেম্পারেচার ক্রমশ বাড়ছে। আমাদের এমনি বে অফ বেঙ্গল হচ্ছে ওয়ার্ম সি, মানে গরম জল, গরম এবং সেইখান থেকে আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে শুরু করেছে। যত টেম্পারেচার বাড়বে সেই সমুদ্রের জল তত বেশি গরম হবে, সেই সমুদ্র তত বেশি ডিস্ট্রাকটিভ এবং ডেভাস্টেটিং বা ড্রেডফুল স্টোম বা ঝড় কিন্তু সেখানে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যেটা বে অফ বেঙ্গল হয় দেন আরবিয়ান সি। আরবিয়ান সি অতটা থ্রেটনিং নয়, কিন্তু এখন বিশ্ব উষ্ণায়নের জন্য, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু আরবিয়ান সিতেও কিন্তু খুব ভয়াবহ কিছু ঝড় সাইক্লোন তৈরি হচ্ছে, ঠিক আছে। আমরা এই সাইক্লোনটাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিনি, যেমন ইউএসএতে, ইস্টার্ন ইউএসএতে আটলান্টিকের ওপর যে সাইক্লোনগুলো তৈরি তাকে আমরা কি বলি, হ্যারিকেন বলে থাকি। আচ্ছা, প্যাসিফিক, ওয়েস্টার্ন প্যাসিফিক যেটা আছে, ওয়েস্টার্ন প্যাসিফিকের ক্ষেত্রে বা ওদিকে প্যাসিফিক যে জাপান বা কোরিয়া বা চায়না, হংকং এইসব সাইডে আমরা টাইফুন বলে থাকি। বিভিন্ন রকম টাইফুন খুব ডেঞ্জারাস ক্যাটাগরি স্টর্ম, আবার হ্যারিকেনও তাই ডেঞ্জারাস ক্যাটাগরির এগুলো ঝড়, সাইক্লোন তো বটেই। তো এই যে গরম নিয়ে যেটা বলছিলাম, তো এই গরমটা কিন্তু আমাদের জন্যই, কিন্তু মানুষের জন্যই কিন্তু তৈরি, কিন্তু আমরা এটা বুঝি না, আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করি না, কারণ এটা আমাদের পড়াশোনা করার দরকার নেই আমাদের বাঙালিদের। আমাদের একটু মজা কী করলাম, একটু আমরা রিল বানাবো, আমাদের বাড়ির যারা, বলতে নেই আমি কাউকে পার্সোনালিট করছি না, আপনারা খারাপভাবে নেবেন না। এখনকার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যারা ইয়াং, যারা বাড়ির মহিলারা যারা আছেন, ম্যাক্সিমাম ফেসবুক খুললে, বা আমি তো সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ, আমি তো দেখি, লক্ষ্য করি, তো দেখি সব মানে ওইটুকু সময়, মানে যতটা সময় পেলেই দেখছি যে যার বাড়িতে দাঁড়িয়ে, ঘরে রান্নাঘরে দাঁড়িয়ে বা বাড়িতে ডাইনিং রুমে দাঁড়িয়ে, যদি আমরা কেউ বাড়ির মানে ঘরের ড্রেস পরেও আমরা দেখি রিল বা নাচ গান শুরু করে দিচ্ছি, ছেলে মেয়ে সবাই নাচছে, বাড়ির লোকও নাচছে, সবাই নাচছে, নাচতে সেই নাচটার ভিডিওটা আমরা সবার সামনে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম। এটাই এখন আমাদের কালচার। আমরা নাচছি, আমরা প্রাইভেট ড্রেস পরে, বাড়িতে যে প্রাইভেট ড্রেস পরে আমরা থাকি, এই যে আমি গেঞ্জি পরে আছি, বা মহিলারা যে ড্রেস পরে থাকেন, ম্যাক্সি পরে থাকেন ম্যাক্সিমাম টাইম গরমের মধ্যে বা যে কোনো বাড়িতে, সেটা পরে নাচছি, সেটা ভিডিওটা আমরা বাইরে পোস্ট করে দিচ্ছি। তো এটা কি হচ্ছে, এটা কি কালচার, সোশ্যাল কালচার? এতে কি মনে হয় আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে? খুব এক্সেপশনাল কেস না হলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা এই জিনিসটাই দেখছে, এটাই শিখছে, এই কালচারটাই শিখছে। আমরা কি কালচার সেট করছি? পড়াশুনো আমরা কতটুকু করা শেখাচ্ছি, আমরা কতটুকু বলছি, আমাদের ছেলেমেয়েদের কোনো কনসেন্ট্রেশনই নেই। আমি যদি আমার মেয়ের সামনে বারবার মোবাইল নিয়ে বসে থাকি, আমার বাড়িতেও এই জিনিসটা হয়ে থাকে অনেক সময়, আমিও অনেক সময় করি, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু করি। কন্ট্রোল করার অ্যাটলিস্ট মাথায় চিন্তাটা হয় যে না, আমাকে বন্ধ করতে হবে, আমি করে দিই। এবার আমার মেয়ে মানুষ হবে কি হবে না, বা আমার সন্তান মানুষ হবে, সেটা তো ডিপেন্ড করছে আমার ওপর বা আমার কপালের উপর। এবার সব কিছু তো কপালের ওপর ছেড়ে দিলে হবে না। আমরা যে রিল করছি এখনকার, যে বিশেষ করে মহিলাদের কথা বলছি, যেখানে সেখানে দাঁড়িয়ে যা খুশি নিজেদের শরীর বা নিজেদের শালীনতা বজায় না রেখে আমরা যে দুমদাম করে নাচ গানের ভিডিও পোস্ট করে দিচ্ছি, দেখছি, সেটা কি ভালো লাগে? তা আমাদের ছেলেমেয়েরা কিন্তু স্কুলে পড়াশুনো করে, তারা এটা দেখে তাদেরকে আমি কী এক্সাম্পল সেট করছি, বা যারা দেখছে তাদের ভালো লাগছে না, কিন্তু এটা হয়তো এনজয় করছে, তাদের ভালো লাগছে না। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সোসাইটিতে এইসব জিনিস করলে কিন্তু মানুষের চিন্তা শক্তি বাড়ে না, বা চিন্তা করি না যে আমরা কেন 43 ডিগ্রি বা 44 ডিগ্রি টেম্পারেচার আমরা বসে আছি। এই টেম্পারেচার আগে হতো না। আজকে এপ্রিল মাসের, এই মে মাসের আজকে শুরুতে কত ম্যাক্সিমাম 39, 38 হতো, আজ থেকে 10-12 বছর আগে, 7 বছর 8 বছর আগেও তাই হতো। খুব রেয়ার 40 ডিগ্রি টেম্পারেচার ছুতো, কিন্তু আমাদের আজকে 43-44 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে। এরপরে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি? কান্ট ইমাজিন। আমাদের যে নেক্সট জেনারেশন আসছে বা তারপরে যে জেনারেশন আসবে, পুরো পৃথিবীটাকে ধ্বংস হতে দেখবে, চোখের সামনে ধ্বংস হতে দেখবে। এরপরে আমরা যে সাইক্লোনগুলো ফেস করব, বা এরপরে যে আমরা যে বন্যা বা ফ্লাডগুলো ফেস করব, বা মানে হেভি যে সিভিয়ার রেন স্টর্মগুলো ফেস করব, বা এই যে লাইটনিং হচ্ছে, প্রচণ্ড লাইটনিং যে হয় এখন, কেন হয়? আমাদের পরিবেশটাকে আমরা কলুষিত করে ফেলছি, পরিবেশটাকে দূষিত করে ফেলছি। কার্বন মনোক্সাইডে আমাদের পরিবেশ ভরে গেছে, কার্বন ডাইঅক্সাইডে আমাদের পরিবেশ ভরে গেছে, সেটাকে শোক করার জন্য কিছু নেই, গাছ নেই। আমাদের আশেপাশে আমরা যে গোল পার্কে আছি এবং তার আশেপাশে যে বিভিন্ন পাড়া আছে, সব জায়গায় দেখুন একটা গাছ নেই। যে এখানে পাচ্ছে সেখানে একটা করে বিল্ডিং উঠে যাচ্ছে। কী করে আমরা এক্সপেক্ট করি যে এই টেম্পারেচার হবে না? আমরা বাঙালিরা আবার বড় বড় কথা বলে পোস্ট করি কী করে?
ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, আমি তো কোনো পোস্ট করছি না। গরম বেড়েছি, আমি জানি এটা ন্যাচারাল, এটা হবে, প্রকৃতি আমাদের হিটব্যাক করবেই, এবং প্রকৃতি আর দেখবেন আরও 2 দিন বাদে এমন এমন ঝড় আসবে, এমন বৃষ্টি হবে এবং এমন লাইটনিং হবে, আমরা ভয় পেতে বাধ্য, কিন্তু এটা ন্যাচারাল, এটা হবে। আমি ভয় পেলেও আমি কিন্তু ভয় পাবো না, আমার এমনি ন্যাচারাল ক্যালামিটিসে ভয় লাগে, কিন্তু এগুলো বাধ্য, আমরা নিজেরা তৈরি করতে, আমাদের নিজেদের তৈরি করা জিনিস, আমরা নিয়তির ওপর সব কিছু ছেড়ে দিতে পারি না। আপনারা দেখবেন যে একটা কানা মানুষ বা চোখে দেখে না সেই মানুষ কিন্তু কখনো চট করে দেখবেন না বাসে চাপা পড়েছে, বাস তাকে পাড়িয়ে চলে গেছে বা তাকে চাপা দিয়ে চলে গেছে, বা ট্রেনে সে কাটা পড়েছে। কাটা পড়ে বলুন তো? খুব এক্সপার্ট ছেলেমেয়েরা যারা বেশি একটু পাকা আছে তারাও পড়ে, বা যারা খুব তাড়াহুড়ো করে বা ইয়ে করে নিজেদের দোষে বা কপালে যদি থাকে, বা দেখবেন নর্মাল লোকেরাই কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো ফেস করে থাকে। কানা লোকেদের কিন্তু, কানারা কেন করে না? তারা সাবধানে চলে, আমরা কিন্তু সাবধান হতে পারছি না। আমাদের প্লাস্টিক ব্যবহার করা বর্জিত, আমরা কিন্তু সেটাও ব্যবহার করে যাচ্ছি। আমরা বলছি গাছ লাগাও প্রাণ বাঁচাও, ফেসবুকে পোস্ট, কিন্তু গাছটা লাগাবেন কোথায়? বাড়িতে কি টবে গাছ লাগাইলে পরিবেশ হয়ে যাবে? তাই লাগান না, কজন সেটা লাগায়? গাছ লাগাবার জায়গা কোথায়? এগুলো সব ফেক কথাবার্তা। ফেসবুকে যে সমস্ত সব পোস্ট দেখা যায়, এই সমস্ত, যেমন এখন আমরা যেমন বাঙালিরা ওয়েদার এক্সপার্ট হয়ে গেছি। কিছুদিন আগে যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখন আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপের একটা, তখন সবাই ক্রিকেট বিশেষজ্ঞ। এখন যেমন একটা ক্রিকেটের সার্কাস চলছে, আইপিএল ফ্যান্টাসি ক্রিকেট, মানে আমি বলি এটা হচ্ছে সার্কাস, ক্রিকেটের সার্কাস, মানে ক্রিকেটে যত নন ক্রিকেটিং পার্সন আছে তাদের বিজনেসের চাহিদা পূরণ করার জন্য তারা এই ক্রিকেটটাকে বেছে নিয়েছে। এবং কিছু মানে ম্যাক্সিমাম গ্লোবাল মানে অ্যাসপেক্টের যত বিদেশি ক্রিকেটাররাও কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে সব ইন্ডিয়াতে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, তাদের কোনো পার্সোনালিটি নেই। খুব রেয়ার ক্রিকেটার যারা আছে তারা এইসব জিনিস থেকে দূরে থাকে, কারণ তারা বোঝে যে এটা ক্রিকেট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিকেট নয়, এটা ক্রিকেটকে ইউটিলাইজ করে কিছু লোক তাদের বিজনেসের তাদের চাহিদা পূরণ করছে। এবং আমরা সেই ক্রিকেট দেখতে যাচ্ছি, আমরা গাধা, বেসিক্যালি আমরা গাধা, আমরা পয়সা খরচা করে সেটা দেখতে যাচ্ছি। আমরা ইডেন গার্ডেন্সে কাকে দেখতে যাচ্ছি? আমরা গাভাস্কারকে দেখতে যাচ্ছি, না তেন্ডুলকারকে দেখতে যাচ্ছি, না বিরাট কোহলিকে দেখতে যাচ্ছি, না আরও যারা ফরেনের ক্রিকেটারদের আমি নামই বললাম না, বাইরের ক্রিকেটারদের। আমরা দেখতে যাচ্ছি কাকে? সিনেমা আর্টিস্টগুলোকে দেখতে যাচ্ছি, কখন কে নাচছে, কে কার সাথে বসে আছে, কে হাত নাড়ছে, কে মানে বিভিন্ন রকম পোজে বিভিন্ন রকমভাবে সবাইকে অঙ্গিভঙ্গি করে দেখাচ্ছে, সেগুলো দেখতে যাচ্ছি। ইডেন গার্ডেন্সে কি? ইডেন গার্ডেন্স হচ্ছে ক্রিকেটের একটা মেক্কা বলা যেতে পারে, মানে লর্ডস, আমরা জানি লর্ডস, ইডেন গার্ডেন্স, এমসিজি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ওয়ান্ডারার্স সাউথ আফ্রিকার যে জোহানেসবার্গে আছে, বা বুলরিং ওভাল ক্রিকেটের মানে দ্য ওভাল যেটা লন্ডনে আছে, অনেক রকম অনেক স্টেডিয়াম আছে, এসসিজি সিডনি ক্রিকেট গ্রাউন্ড, এই বড় বড় স্টেডিয়ামগুলোর মধ্যে ইডেন গার্ডেন্স কিন্তু এর অন্যতম কলকাতাতে। সেইটা হচ্ছে ক্রিকেটের একটা মন্দির আমরা বলতে পারি, সেই জায়গাটাকে কলুষিত করা হচ্ছে এইসব করে। নন ক্রিকেটিং অ্যাক্টিভিটিস যদি, নন ক্রিকেটিং পার্সন যদি ক্রিকেটের মধ্যে ঢুকে যায়, বা যারা কোনোদিন ক্রিকেট খেলেইনি ক্রিকেটের বিশেষজ্ঞ হয়ে যায়, কমেন্ট্রি দেখলেই আপনারা বুঝতে পারবেন ইয়ার কি ঠাট্টার মধ্যে যদি চলে আসে ক্রিকেটটা। এটা নিয়ে রিসেন্টলি একজন বিশেষজ্ঞ খুব দুঃখ প্রকাশ করেছেন, সেই দেশটা ক্রিকেটের এখন, তারা ক্রিকেটের একটা সময় ক্রিকেটের রাজ করেছে 10 বছর। আমি অস্ট্রেলিয়ার কথা বলছি না, আমি একটা অন্য টিমের কথা বলছি। সেইখানকার একজন বিরাট পার্সোনালিটিওয়ালা পার্সন, যিনি একটা বিশাল কমেন্টেটার, যিনি বড় ক্রিকেটারও ছিলেন এবং বিরাট মানে বিশ্ববিখ্যাত একজন কমেন্টেটার, তিনি দুঃখ করেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আইপিএলে কেন কমেন্ট্রি করলে, সুযোগ করলে কেন আইপিএলে ইন্টারেস্ট দেখান না কমেন্ট্রি করার জন্য? দেখাননি। তখন বলছে আমি কিন্তু ক্রিকেট ছাড়া কোনো জায়গায় কমেন্ট্রি করি না, আমি ক্রিকেট নিয়েই কমেন্ট্রি করি, কিন্তু আইপিএল বা এই সমস্ত টোয়েন্টি লিগ খেলতে গেলে ক্রিকেট ছাড়াও অন্যান্য জিনিস নিয়েও আলোচনা করতে হবে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি যারা রিয়েল পার্সোনালিটি ক্রিকেটের, তারা কিন্তু এটা পছন্দ করেন না, বেসিক্যালি করবেন না। যারা নিজেদের পার্সোনালিটি লুজ করে ফেলছেন, বা যারা হেডলেস মানুষ, যাদের পয়সার কাছে যারা নিজেকে বিকিয়ে দিচ্ছেন, তারা এইসবগুলো করতে পারে। গ্ল্যামার, ফ্যাশন, বলিউড, হলিউড, টলিউড সব যদি একসাথে মিক্স হয়ে যায় ক্রিকেট, তাহলে সেইটা জগা খিচুড়ি হয়ে যায়। খিচুড়ি কাকে বলে, লাবড়া কাকে বলে, কোনোটারই মানে গুরুত্ব বেশি থাকবে না, কিন্তু সব কিছু মিলেমিশে একটা জিনিস তৈরি হবে। সেটা দেখতে ভালো লাগে, এনজয়মেন্ট, কিছু এনজয়মেন্টের জন্য ঠিক আছে। যারা সাধারণ মানুষ, সাধারণ বাঙালি আমরা যারা, তাদের আর কি আছে,
2 ঘন্টা 1 ঘন্টা একটা এন্টারটেনমেন্ট হচ্ছে, ছেলে মেয়ে নিয়ে খেলা দেখতে যাচ্ছি, ছবি দিচ্ছি, বিশাল বিশাল পোস্ট করছি। ক্রিকেট কি বুঝি? ক্রিকেট বোঝার দরকার আছে কি? ক্রিকেট বোঝার কোনো দরকার নেই। এইটাই হচ্ছে আমাদের সমাজ। কিন্তু বেসিক্যালি আমরা পয়সা নষ্ট করছি, আমাদের প্রচুর পয়সা আছে, পয়সা নষ্ট করছি, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, খরচা করছি, আলটিমেটলি কার পেট ভরাচ্ছি? কোনো গরিব মানুষের পেট ভরাচ্ছি না, ভরাচ্ছি কিন্তু বিসিসিআইয়ের পেট ভরাচ্ছি। এবং সেই টাকা দিয়ে তারা কি করছে? সেই টাকা দিয়ে তারা এমন ফুলেভাবে পড়ছে, আরও ক্রিকেটটাকে তারা ধ্বংস করে ফেলছে, বা প্রাইভেট কোনো অর্গানাইজেশনের পেট ভরাচ্ছে। ঠিক চলছে না সমাজটা, সমাজটা খুব খারাপভাবে চলছে। আমরা যদি ঠিকমতো দেখি, সমাজটা কিন্তু একদমই খুবই ভীষণভাবেই খারাপভাবে চলছে। এটা রিয়েলের যুগ, এখানে পড়াশোনার যুগ না। বইমেলা, বইমেলায় আমরা কী করতে চাই? বুক ফেয়ারে বই দেখতে যাই কি এখন? আমি তো বুক ফেয়ারে এবারে যাইনি, ঘেন্নায় যাইনি, যেতে পারতাম। আমি তো পড়াশোনার জগতের মানুষ, আমিও পড়াশোনার জগতের মানুষ, আমার মিসেসও পড়াশোনার জগতের মানুষ, প্রচুর টিউশন করে, ভালো কোয়ালিফাইড মেয়ে। আমি তো পড়াশোনা নিয়েই সবসময় থাকি, ম্যাক্সিমাম টাইম পড়াশোনা নিয়ে থাকি। যখন অফিস থেকে এসে একটু আধটু ঘুরে ঘাড়ে একটু চা ফা খাই, ঘুরে ঘাড়ে এসে পড়াশোনা নিয়েই থাকি, ভালোবাসি পড়াশোনাটাকে, এখনও পড়ি। অন্য কিছুও করি ডেফিনেটলি, পড়াশোনাটাও করি। তো আমি তো বইয়ের জগৎ, আমি বই কিনতেও ভালোবাসি, কিন্তু আমি যাই না, কারণ আমার মধ্যেও সেই ধৈর্যটা নেই। আর সবথেকে বড় কথা, বইগুলো নিয়ে পড়ে ম্যাক্সিমাম টাইম হয়তো পড়েই থাকবে, পড়া হবে না, এখন সময় পাই না, শরীরও দেয় না অনেক সময়। এবং বইমেলায় এখন লোকে কী করতে যায়? সেলফি তুলতে যায়, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারতে যাচ্ছে, সেখানে গিয়ে অনেক রকম প্রেম আলাপ করতে যাচ্ছেন। ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়ার বিভিন্ন স্টল, ম্যাক্সিমাম খাওয়া দাওয়ার স্টলে গিয়ে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করছি, ঘুরতে যাচ্ছি। বই পড়তে কি থোড়াই যাচ্ছি বা বই কিনতে যাচ্ছি কি? আর ওই বই কিনলেও বইগুলো কি বাড়িতে নিয়ে এসে পড়ছি, না বাড়িতে পড়েই থাকছে? যদি রিসার্চ করে দেখা যায় সেটা তাই হচ্ছে, পড়ে থাকছে। এই নিয়ে অনেক কিছু ভিডিও আমি দেখি, প্রচুর মানে শিক্ষিত মানুষ কিন্তু এইসব নিয়ে প্রতিবাদ করে থাকে, সমাজের এই অধঃপতনের জিনিস নিয়ে। আমরা আমাদের ছেলে মেয়েদের, আমরা আমাদের সমাজটাকে, আমরা আমাদের প্রকৃতিটাকে আমরাই ধ্বংস করছি। এর জন্য দায়ী আমরা, এর জন্য আমাদের ফেস করতে হবে। এর ভবিষ্যৎ আমাদের কিন্তু ভীষণভাবে একটা ধ্বংসাত্মক একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা কেউ বুঝতে পারছি না। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, আমরা বিভিন্ন রকম সাজগোজ করে অনেক কিছু করছি, আমিও করি ডেফিনেটলি। আমরা যাচ্ছি, প্রচুর সেলফি তুলি, সব কিছু ভুলে যাই, হেভি আনন্দ করি, সব কিছু করি, কিন্তু কিছু চিন্তা শক্তি আমাদের নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, মোবাইল সব আমাদের কেড়ে নিয়েছে। আমরা চিন্তা করি না, আমরা একটা মনুষ্যত্ব আমাদের মধ্যে আর নেই, মনুষ্যত্বটা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। একটা রিক্সাওয়ালা, আমার সমাজসেবা করার মতো পয়সা করি আমার নেই। আমি যা রোজগার করি তাই খরচা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা তার থেকে বেশি হয়, ক্রেডিট কার্ডে কিছুটা চালাই, আমি একদম ইয়ে করছি। কিন্তু যখন আমি কোনো রিক্সায় আসি, গরমে বলুন বা আসতে বাধ্যই বাজার টাজার করে, আপনারা বিশ্বাস করবেন, এটা বলছি না, আমি অ্যাডভাইস করছি, কিন্তু আমাকে বলছি যে অনেকে ভাবতে পারে আমি তো অনেক বড় বড় কথা বলছি। প্রত্যেকটা রিক্সাওয়ালাকে আপনারা এই এলাকায় জিজ্ঞেস করবেন, যত এখানে যদি কেউ আমাকে চেনে থাকেন এই এলাকার, জিজ্ঞেস করবেন যে আমাকে যারা চেনে রিক্সাওয়ালারা, প্রত্যেককে 5 টাকা 10 টাকা করে আমি বেশি দিই, ইচ্ছা করে দিই। কারণ তাদেরকে দেওয়ার মতো কেউ নেই, এবং তারা সবথেকে বেশি অসহায় রিক্সাওয়ালারা। এটা ওলা উবের যারা চালায় তারা না, কিন্তু কটা মানুষ দেয় বলুন তো? হ্যাঁ, এক একজন আছে তাদের বাড়িতে ছেলে মেয়ে নেই, তাদের সংসার নেই, তারা দুম করে 100 টাকা 200 টাকা বার করে দিয়ে দিল, সেটা তারা এফোর্ড করতে পারে বলে দেয়। তাদের বাড়িতে ছেলে মেয়ে হয়তো নেই, তারা স্বামী স্ত্রী থাকেন, তারা দিতে পারেন, তাদের খরচা, ছেলে মেয়ের প্রতি খরচা কম আছে। এটা নয় যে তার মানে মেন্টালি, তার যদি ছেলে মেয়ে থাকতো সে কি এটা দিতে পারতো? যদি দিতে পারতো তাহলে সে খুবই সেটা প্রশংসনীয় ব্যাপার, কিন্তু সেটা মনে হয় না দিতে পারতো। তো আমি কিন্তু এই জিনিসটা করি, আমার মতো এরকম অনেকেই হয়তো করেন। এবং আমি রিকোয়েস্ট করবো, যারা আমার শুভানুধ্যায়ী, যারা আমার কথা শোনো, যারা আমাকে মানো, যারা আমার জুনিয়র আছে, যারা আমাকে দাদা বলে সম্মান করো, তাদেরকে বলবো, যদি রিক্সায় আসো বা কোনো সময় যদি গরমের মধ্যে কোনো রিক্সায় চড়তে হয়, খুব দেখো যে অসহায়ভাবে, যে তাদেরকে কিছু না চাইতেই 5 টাকা বা 10 টাকা এক্সট্রা দিয়ে দিতে পারো, এতে তোমার কিছু কমবে না, এটা আমার রিকোয়েস্ট। এরকম মানে এই জিনিসগুলোকে, কিছু জিনিস প্রকৃতিটাকে ধ্বংস, যেটা আমি বলে যাচ্ছি ব্যাপার প্রকৃতির ডিসিপ্লিন আমরা নষ্ট করছি, প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করছি, প্রাকৃতিক সৌন্দর্য আমরা, অথচ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা প্রচুর টাকা খরচা করে, হাজার টাকা খরচা করে কাশ্মীর যাচ্ছি, হাজার টাকা খরচা করে আমরা গ্যাংটক যাচ্ছি, হাজার টাকা খরচা করে আমরা মেঘালয় যাচ্ছি, হাজার টাকা খরচা করে আমরা অরুণাচল প্রদেশ যাচ্ছি,
হাজার হাজার টাকা খরচা করে আমরা গোয়া, দীঘা, মন্দারমণি সব জায়গায় যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, কিন্তু নিজেরা যে প্রকৃতিতে বসবাস করছি, আজকে আমরা যে সোসাইটি বা এই কংক্রিটের জঙ্গলে যে বাস করছি, এই কংক্রিটের জঙ্গলে আমরা 44 ডিগ্রি টেম্পারেচার কেন ফেস করব না? এটা ন্যাচারাল, এটা করতে হবে। এখানে নিয়ে এই নিয়ে পোস্ট করা বা এই নিয়ে এটা কোনো বাড়াবাড়ি নয়, এটা ন্যাচারাল হতেই হবে। এরপরে আরও গরম পড়বে। এবছর তো 44 ডিগ্রি দেখলাম, 43 ডিগ্রি দেখলাম, এরপরে আমরা 46 ডিগ্রি দেখবো না, তার কি গ্যারান্টি আছে? বৃষ্টি কোথায়? নেই। ঝড় কোথায়? নেই। কি করে হবে? ইকোসিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে, ইকোসিস্টেমটাই আমরা নষ্ট করে ফেলেছি। ঠিক আছে, আমাদের কন্ট্রিবিউশন ভগবান সেটা দেখছেন ওপর থেকে। ভগবান সব কিছু ডেবিট ক্রেডিট, আমি অ্যাকাউন্টসের ছেলে, আমি অ্যাকাউন্টসের মানুষ, আমরা ডেবিট ক্রেডিট বুঝি। আমাদের কাছে প্লাস মাইনাস মানে ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট কিন্তু অ্যাকাউন্টসে কিন্তু সমান হতে হবে। আমি আজকে পাপ করলে সেই পাপের শাস্তি কিন্তু আমাকে আজকে নাও কালকে পেতেই হবে। মরে যাওয়ার পরে কী হবে সেটা সেই ইকুয়েশনটা আমি জানি না, কিন্তু আমি যদি অন্যায় করি তার শাস্তি কিন্তু আমি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার লাইফে আমি কিছু অন্যায় করেছি, তার শাস্তি আমি পাচ্ছি এবং আমি পাবো, এটা আমি মেনে নিয়েছি, মানতেই হবে আমাকে। আপনারা যারা আজকে এই জিনিসগুলো করছেন, যারা ছেলে মেয়ের সামনে নিজেরা বাড়িতে দাঁড়িয়ে নিজেদেরকে একটা প্রস্টিটিউটের মতো সবার সামনে প্রেজেন্ট করছেন, বাজে লাগে দেখতে, খুব খারাপ কথা, কেউ পার্সোনালি নেবেন না, খুব খারাপ জিনিস। প্লিজ এমনভাবে নিজেদের শরীরটাকে সম্মান দিন, সবার সামনে এইভাবে দেখাবেন না, সবার সামনে এইভাবে নিজেদের প্রেজেন্ট করবেন না, নিজের পার্সোনাল লাইফটাকে প্রেজেন্ট করবেন না সবার সামনে। এতে আপনার সম্মানটা, রেসপেক্টটা বাড়বে। আরেকটা জিনিস যেটা দেখছি আমি এখন সোসাইটিতে, প্রচুর মেয়েরা বা ছেলেরা তো ছিলই নোংরামিটার, প্রচুর স্মোক করছেন, প্রচুর প্রচুর, কোনো দিক বিদিক জ্ঞান নেই, এদিক ওদিক দেখছেন না, কোনো সিনিয়র বা ছেলে জানা মানুষও সামনে দিয়ে চলে যাচ্ছে, কেউ দেখছে না। আরও যেটা বাড়ি বিশেষ করে মেয়েরা অধঃপতনের দিকে চলে যাচ্ছে। এটা দেখতে আমার নিজের যেহেতু একটা মেয়ে আছে, আমার দেখতে খুব খারাপ লাগে। জানি না আমার মেয়ে আমার আড়ালে কী করবে ভবিষ্যতে, জানি না সেটা, কিন্তু এটা খুব খারাপ জিনিস। মেয়েদের নিজেদেরকেও যেমন, ছেলেদেরকেও যেমন নিজেদের একটু, বাবা মা যারা কষ্ট করে পড়াশোনা করাচ্ছেন, যারা বাবা মারা যারা এক্সপেকটেশন যাদের অনুযায়ী যারা মানুষ করছেন বাবা মারা, তাদের প্রতি তোমাদের একটা কর্তব্য আছে, তারা সেই কর্তব্যগুলো তোমরা পালন করার চেষ্টা করো। মেয়েদের ক্ষেত্রেও সেম অ্যাপ্লিকেবল। বেশি স্মার্ট হতে, স্মার্ট হওয়া ভালো। তোমরা এখন ছেলেদের সঙ্গে সমানভাবে চলবে, ছেলে মেয়ে সব সমান। ছেলে মেয়ে, আমার নিজের মেয়ে আছে বলে বলছি না, ছেলে মেয়ে সমান অধিকার প্রাপ্য, কেউ কারোর থেকে কাউকে বঞ্চিত করতে পারবে না, করবে না। কিন্তু এমন কিছু মানে বেশি স্মার্ট হতে গিয়ে এমন কিছু ওভার আপডেটেড হয়ে যেও না যেটাতে তোমাদের নিজেদের ক্ষতি হয়, যেটা সমাজের ক্ষতি করে, সমাজ ব্যবস্থাটাকে যেটা ধ্বংস করে, সেগুলো করতে যেও না। ঠিক আছে? তো এই জন্য আমি বলি যে প্রকৃতিকে বাঁচাবার এখন আর কোনো উপায় কিন্তু নেই এই মুহূর্তে, আমাদের চোখের সামনে কিছু নেই। এর একটাই উপায় হচ্ছে, যে ডিজাস্টার বা যে প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখতে চলেছি ভবিষ্যতে, সেগুলোকে যাতে আমরা হজম করতে পারি সেই অনুযায়ী নিজেদেরকে কিন্তু তৈরি করতে হবে, নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। এছাড়া আর কিন্তু আমি কোনো উপায় দেখছি না। মানে আমাদের we have to be prepared for the worst natural calamities which are bound to come, which are bound to be happened in our society, and we have to get ready. We have to be ready for this. We have to be ready to face the challenges from the nature, from the mother nature. ঠিক আছে? তো এই ধরনের যে তোমার যে ঝড়গুলো আমরা দেখে অভ্যস্ত তার থেকে বেশি বড় বড় ঝড় হবে, যে ধরনের লাইটনিং আমরা দেখে অভ্যস্ত তার থেকে বেশি লাইটনিং হবে, এবং যেখানে এরকম জিনিস হবে যে প্রকৃতির যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে প্রচুর বৃষ্টি দেখতে পাবে। যেমন দুবাইতে সারা বছরে যে বৃষ্টি হয় সেইটা এক বেলাতে বৃষ্টি হয়ে গেছে। এই মানে প্রকৃতিটা কোন জায়গায় চলে গেছে। দুবাই কিন্তু খুব হাইলি সফিস্টিকেটেড, মানে হাই টেকনোলজিক্যালি বলতে পারেন, সফিস্টিকেসি অনুযায়ী বলতে পারো, মানে হাইলি ডেভেলপড জায়গা। সেখানে আজকে কি অবস্থা, প্রকৃতি কি করতে পারে, সেটা দুবাইয়ের অবস্থা দেখলে, দুবাইয়ের
এখনকার যে যে পরিস্থিতি দেখলে কিন্তু বুঝতে পারেন মানুষ কতটা অসহায় প্রকৃতির সামনে। আমরা কিন্তু আমরা যে আমাদের কলকাতা শহর যে জায়গায় দাঁড়িয়ে আছে, সাইক্লোন প্রন এরিয়া। আর একটা কথা হচ্ছে যেটা আমি বলা খুব দরকার, ভালো করে যারা বোঝার চেষ্টা করেছে, যে পয়সা রোজগার করাটা, মানে পয়সা রোজগার করতে গেলে কিন্তু কোয়ালিফিকেশান লাগে না। এটা সবথেকে বড় মানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই সমাজের অধঃপতনের জন্য। সমাজটা কেন অধঃপতন হচ্ছে? কিছু কিছু মানুষের হাতে এমন এমন লোকের কাছে পয়সা চলে এসেছে যাদের পেটে কোনো শিক্ষা নেই, পেটে কোনো বিদ্যা নেই, তারা কি করবে সেটা ভেবে পাচ্ছে না। সেই পয়সা নিয়ে তারা এমন কিছু করে বসছে বা এমন কিছু করছে যেটা সমাজের পক্ষে ক্ষতিকর। কিন্তু তাদের কাছে প্রচুর কোটি কোটি টাকা, যে একটা সাধারণ সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিক্ষিত ছেলে বা শিক্ষিত মানুষ, সে কিন্তু সারা বছর, সারা 30 বছর 40 বছর চাকরি করেও কিন্তু সেই টাকা রোজগার করতে পারবে না, যেটা তারা 1 মাসে রোজগার করছে। তাদের পেটে কিন্তু কোনো বিদ্যা নেই। মানে পয়সা রোজগার করতে গেলে যদি কোয়ালিফিকেশান লাগতো, তাহলে কিন্তু আজ সমাজটা কিন্তু এই অধঃপতনের জায়গায় যেত না। এখন দেখবেন শিক্ষিত লোকেরা কিন্তু ঘর থেকে বেশি বেরোয় না। শিক্ষিত লোকেরা কিন্তু নিজেদেরকে আবদ্ধ করে রাখে, কারণ তাদের কোনো সে নেই, তারা কোনো কথা বলতে পারে না। তাদের জন্য স্টেজ এখন সাজানো হয় না। শিক্ষিত লোকেদের জন্য স্টেজ সাজানো হয় না। স্টেজে গিয়ে বক্তৃতা দেওয়ার মতো শিক্ষিত লোক এখন পাওয়া যায় না। যারা সত্যিকারের পড়াশোনার মানুষ, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন, ম্যাক্সিমাম জায়গায় দেখবেন, তারা কিন্তু বেশি কথা বলার মতো জায়গায় তারা নেই। তাদের কথা বলতে দেওয়া হয় না, বা তারা কথা বলতে পারে না, বা তাদের সমাজে কোনো জায়গা হয় না। খুব কম সমাজে সেটা জায়গা হয়। এক্সেপশনাল অবশ্যই আছে, সব জায়গায় কিন্তু তারা সুযোগ পায় না। ঠিক আছে? তো এই সমস্ত জিনিস মাথায় রাখতে হবে। এই দিনগুলোতে কবে পরিবর্তন হবে আমরা আশা করবো, এই সমস্ত দিন যেন ভালো দিন আসে। আমাদের প্রশাসনের এইসব দিকগুলো খেয়াল রাখতে হবে। শিক্ষিত মানুষকে তাদেরকে প্রেফারেন্স দিতে হবে। বিভিন্ন জায়গায় ব্লকে গিয়ে দেখতে হবে যারা সত্যিকারের শিক্ষিত মানুষ, তাদেরকে কিছু বলার সুযোগ করে দিতে হবে, যাতে মানুষ ম্যাস পিপল বা ছোটো ছোটো যারা আছে তারা তাদের থেকে কিছু শিখতে পারে। ভালো জিনিসগুলো তাদের থেকে শুনতে হবে, ভালো ভালো মানুষের কথা শুনতে হবে। যেমন আমি নিজে পার্সোনালি স্বামী বিবেকানন্দ মতো ক্যারেক্টার আমার পক্ষে সম্ভব না তৈরি করা। আমি অনেক পিছনে, আমার পক্ষে সম্ভবই না। আমার ক্যারেক্টার যদি বলি, অনেক হয়তো দাগ রয়েছে আমার ক্যারেক্টারে, কিন্তু তবুও আমি ওনাকে মানি। এবং আমি স্বামী সর্বপ্রিয়ানন্দ যিনি আছেন মহারাজ, তাকে আমি ভগবানের মতো মানি। ঠিক আছে? তার বক্তব্য আমি শুনি, তার কথা শুনি, তার ছবি দেখি, তার কিছু কিছু কোটেশন আমি পড়ি। তো এইরকম ধরনের কিছু কাজ করে যেতে হবে। এবং যারা ছোটরা আছো তাদেরকে বলবো পড়াশোনাটা মন দিয়ে করো। এর আগেও আমি এই ধরনের কথা বলেছি তোমাদের সামনে, পড়াশোনাটা কিন্তু করতে হবে। বাইরে দাঁড়িয়ে বন্ধুবান্ধবের সাথে সিগারেট নিয়ে আড্ডা মারা, সিগারেট খাওয়া, ড্রিঙ্কস করা, এইসব না করে, হ্যাঁ ঠিক আছে বন্ধুবান্ধব দরকার, হেলদি অ্যাটমসফিয়ার দরকার, হেলদি অ্যাটমসফিয়ারে থেকে নিজেদেরকে কন্ট্রোল করে যতটুকু করা যায় এনজয়মেন্ট সেটুকু করো। এছাড়া পড়াশোনাটা করো, পড়াশোনাটা করা খুব দরকার। আদারওয়াইজ কিন্তু আমরা এমনিতেই আমাদের সোসাইটি কিন্তু আমাদের নিজেদের দোষে আমরা নিজেদেরকে নিজেদের ডেভেলপ করতে গিয়ে আমরা কিন্তু নিজেদেরকে একদম ডিস্ট্রাকশনের মুখে ফেলে দিচ্ছি। বেশি ডেভেলপ করতে গিয়ে প্রচুর হাই রাইজ বিল্ডিং তৈরি করছি, অনেক কিছু তৈরি করছি, সব কিছু প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু ডেভেলপমেন্ট করতে গিয়ে আমরা নিজেদের প্রকৃতির ইকোসিস্টেমটাকেই নষ্ট করে ফেলছি। নেচারের যে ইকুইলিব্রিয়াম সেটাকেই নষ্ট করে ফেলছি। সেগুলো কি আমরা ঠিক করছি না? ঠিক করছি না। তার ফল আমরা পাচ্ছি আজকে 44 ডিগ্রি টেম্পারেচার। ফেসবুক, হোয়াটসঅ্যাপে প্রচুর পোস্ট আসছে। যখন যে মোমেন্টে যেটা নিয়ে আমরা যারা বিশেষ করে বাঙালিরা যারা আছি, তারা সেটা নিয়ে সেটা নিয়ে লাফাই, সেটাতে এক্সপার্ট হয়ে যায়। পুজো আসবে, এরপরে পুজো নিয়ে আমরা এক্সপার্ট হয়ে যাব। দুর্গাপুজো নিয়ে, দুর্গাপুজো এমনই একটা পুজো হয়ে গেছে, এখন তোলাবাজির পুজো হয়ে গেছে। এখন দুর্গাপুজো দেখে কোনো সাবেকি আনার কোনো ব্যাপারই নেই। এখন মা দুর্গার অবস্থান বা মা দুর্গার যে পরিধি, মা দুর্গার যে চেহারা বা মা দুর্গার যে সাইজ ক্রমশ ছোটো হয়ে যাচ্ছে। এবং তার মধ্যে মেটেরিয়ালিস্টিক বা অ্যাডভার্টাইজমেন্ট বা তার মধ্যে যে বিভিন্ন রকম থিম বেশিও বড় হয়ে যাচ্ছে। পুজোতে ঠাকুর দেখতে পাচ্ছি না, আমরা প্যান্ডেল দেখছি, বিভিন্ন সাজগোজার জিনিস দেখছি, বিভিন্ন ফ্যাশনেবল প্যান্ডেল, বিভিন্ন ফ্যাশনেবল ইভেন্ট ম্যানেজমেন্ট দেখছি। কিন্তু ঠাকুর কোথায়? ঠাকুর একদম ছোটো, বা যতটা পাচ্ছি ছোটো বাড়ি। তার এতেই বোঝা আমরা কতটা অধঃপতনে যাচ্ছি। দুর্গা ঠাকুরকে আমরা খুঁজে পাচ্ছি না দুর্গা পুজোতে। আর দুর্গা পুজোটা এখন কিছু মানুষের ক্ষেত্রে ব্যবসার কারণ হয়ে যাচ্ছে। এখানে ব্যবসা হয়ে যাচ্ছে, ব্যবসা। যতটা পারে টাকা তোলো মানুষের থেকে, এই করে কী লাভ হয়? মানুষকে মেরে, মানুষকে ক্ষতি করে, মানুষকে দুঃখ দিয়ে কোনোদিন কোনো ভগবানকে আনা যায় না, ভগবানের পুজো হয় না।
মানুষকে ভালোবাসতে হবে, মানুষ ভালোবেসে যেটা দেবে সেইটি কন্ট্রিবিউশনটা নিয়ে তো আমাদের দুর্গাপুজো করতে হবে, সেইটা করতে হবে। সুতরাং আমাদের এখানে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের পুজো, আগে পুজো আসলে পুজোতে মাটির একটা গন্ধ থাকতো, প্যান্ডেলের একটা গন্ধ থাকতো, একটা সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ থাকতো, যে দুর্গাপুজো ষষ্ঠী হলো, পঞ্চমী ষষ্ঠী, সপ্তমী অষ্টমী, কি সুন্দর একটা পরিবেশ থাকতো আগে, পুজো পুজো ভাব থাকতো, শরৎকালের মেঘ। এখন কোথায় সেগুলো? সেই পরিবেশ আমরা পাই না, সেই পরিবেশ নষ্ট হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, বেসিক্যালি সব কিছু শেষ হয়ে গেছে। এর থেকেও বেরোবার উপায় কিছু আছে? বেরোবার উপায় নেই। আমরা আমাদের অধঃপতন নিজেরাই ডেকে আনছি এবং নিজেরাই যতটা পাচ্ছি নিজেদেরকে আরও নিচের দিকে নামিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা যদি কেউ চিন্তা করি তাহলে দেখবো যে আমরা কতটা নিচে নেমে গেছি। আমাদের মধ্যে মনুষ্যত্ব খুব কম আছে। এখন দেখো না, কটা মানুষের বাড়িতে গিয়ে কত মানুষ কিছু এনজয় করে, সব যে যার বাইরে বা যে কোনো একটা অ্যাসোসিয়েশনে দেখা হলো, ঠিক আছে, এছাড়া কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না এখনকার দিনে। আমিও এই সিস্টেমের মধ্যে পড়ি ডেফিনেটলি। আমারও ভালো লাগে না, নিজেকে একা থাকতে ভালো লাগে, কারণ এই সমাজটাকে মেনে নিতে পারি না আমি, সমাজের অন্যায়গুলোকে ঠিক মেনে নিতে পারি না, প্রতিবাদ করতে পারি না, কিন্তু মেনেও নিতে পারি না। ঠিক আছে, তো এই সমস্ত জিনিস যখন দেখি খুব খারাপ লাগে। আজকে মানুষ গরমে, যাদের বাড়িতে এসি নেই, যাদের বাড়িতে ফ্যানও নেই, অনেকে আছে, একটা টেবিল ফ্যান আছে হয়তো, কত কষ্ট করে মানুষ থাকে আজকে বুঝতে। আজকে আমি এসির মধ্যে বসে ঠান্ডা হাওয়াতে তোমার সাথে কথা বলছি, ফিল করছি ভালোভাবে, মানে কমফোর্টেবলি কথা বলছি। এই সুযোগ কটা মানুষ পায় ভারতবর্ষে? পায় না, অনেক মানুষই পায় না। আমরা পিছনের দিকের লোকগুলোকে দেখি না, আমরা সামনে আমার কাজ হয়েছে তাদেরকে দেখি। আগে আমার নেচার এরকমই ছিল, কে এর কাছে এতগুলো জিনিস আছে তো আমার কাছে কিছু নেই, এটা কি হচ্ছে? কিন্তু আমি এখন সেটা করি না। আমি শিখেছি, ভগবানকে মানতে শিখেছি, ভগবানকে রেসপেক্ট দিতে শিখেছি, ভগবানের হাতে নিজেকে সমর্পিত করেছি। আমি জানি আমি ভগবানের ছত্রছায়ায় আছি। আমি যদি অন্যায় করি তিনি সেটা আমাকে তার শাস্তি দেবেন, যদি ভালো কাজ করি তিনি সেটা মনে রাখবেন, ঠিক আছে, তিনি আশীর্বাদ করবেন। তো এইভাবে যদি আমি নিজেকে আগে দেখতাম তাহলে হয়তো আমি অনেক নিজেকে ডেভেলপ করতে পারতাম। অনেক দেরি হয়ে গেছে, টাইমে সব কিছু করতে হয় যেটা আমি করতে পারিনি। এটাও একটা বিরাট ব্যাপার। লাইফে প্ল্যানিং থাকাটা খুব দরকার এবং লাইফের ডিসিপ্লিন থাকাটা খুব দরকার। লাইফ যদি ডিসিপ্লিনে আমি যদি নিজেকে না রাখতে পারি তাহলে লাইফ কিন্তু আমাকে নিয়ে ছেলেখেলা করবে, যেটা আমার জীবনের একটা বিরাট এক্সপিরিয়েন্স। আমি একটা সময় লাইফটাকে নিয়ে ছেলেখেলা করেছি, এখন লাইফ আমাকে নিয়ে ছেলেখেলা করছে, জীবন আমাকে নিয়ে ছেলেখেলা করছে। আমার কোনটা কি দরকার, কোন সময়টা কি করতে হবে সেটা আমাকে মাথায় রাখতে হবে। তোমাদের ক্ষেত্রে সেম অ্যাপ্লিকেবল। যদি এই ধরনের ভুল করো তাহলে কিন্তু আমার মতো প্রবলেম ফেস করতে হতে পারে জীবনে। হয়তো এমন একটা সময় আসবে, হয়তো তুমি সব কিছু আছে কিন্তু দেখা যাবে কিছুই নেই, কিছুই করতে পারলে না, পিছিয়ে গেছো অনেক, বুঝতেই পারবে না। সময় নষ্ট করো না, যখন যেটা কাজ সেটা করো। সবথেকে বড় কথা, নিজেকে ভালো মানুষ তৈরি করো, আগে ডিসিপ্লিন তৈরি করো। তুমি নিজের বিবেককে কোশ্চেন করো যে আমি যে জিনিসটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি। আর একটা কথা সবসময় মনে রাখবে, মানুষের ছায়া যখন মানুষের থেকে বেশি হয়ে যায়, বড় হয়ে যাবে না, মানুষের ছায়া যখন মানুষের থেকে, রোদ্দুর পড়লে তো ছায়া পড়ে একটা, রোদ্দুরের পেছনে দেখবে তুমি যখন হাঁটছো বা যখন একটা মানুষের ছায়া যখন মানুষের থেকে বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে, খুব বেশি রোদ্দুরের মতো চট করে ছায়াটা দেখা যাবে না। যখন দেখবে না আস্তে আস্তে যখন সূর্য ডুবতে আরম্ভ করে তখন তোমার ছায়াটা তোমার থেকে বেশি হয়ে যাবে। ছায়া যখন তোমার থেকে বেশি হয়ে যাবে তখন তুমি মনে করবে সূর্য কিন্তু অস্ত যেতে চলেছে। সেই জায়গায় তোমায় সাবধান হতে হবে, নিজের চাহিদাটাকে কন্ট্রোল করতে হবে, নিজের জিভটাকে কন্ট্রোল করতে হবে, নিজের চোখটাকে কন্ট্রোল করতে হবে, নিজের লোভ লালসাটাকে কন্ট্রোল করতে হবে। তবে গিয়ে তুমি ভালো মানুষ তৈরি হতে পারবে। এটা খুব ইজি নয়, ইটস ভেরি টাফ। আমি যে বলছি, আমি যে সবসময় পারি তা না, আমার পক্ষে সম্ভব হয় না অনেক সময়, কিন্তু তাও আমি নিজেকে ধরে রাখি চেষ্টা করে। অনেকগুলো কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু খুব দরকার। এবং সমাজের অধঃপতনের জন্য কোনো কিছু কন্ট্রিবিউশন যেন আমার না থাকে, সেটা আমাকে কিন্তু নিজেকে দেখতে হবে, ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করতে হবে। যাই হোক, এখন যে সোসাইটির মধ্যে আমরা বসবাস করছি, আমরা যারা করছি, আমাদের কতটুকু কী চিন্তা শক্তি আছে,
বা আমরা কতটুকু চিন্তা শক্তি আমাদের নিজেদের প্রয়োগ করে আমরা ভালো মন্দ বিচার করতে পারছি, বা এই মেটেরিয়ালিস্টিক লাইফে, দৌড়দৌড়ির লাইফে, টার্গেট ফুলফিলের লাইফে দেখবে এখন চট করে তুমি যদি কারোর সাথে যদি বন্ধুত্ব করতে চাও, চট করে কেউ তোমার বন্ধু হবে না, হতে পারে না। কারণ সবাই কিন্তু এখন পারপাস ছাড়া কেউ চলে না। ম্যাক্সিমাম মানুষ কিন্তু নিজের পারপাস, যতটুকু তোমার সাথে কথা বলা দরকার ঠিক ততটুকুই তোমার সাথে কথা বলবে। আমি যে নেচারের মানুষ, মানুষের সাথে মিশতে চাই, তারা তোমায় ভেবে নেবে তোমার কোনো খেয়ে দেওয়া হয়তো কাজ নেই, তুমি তোমার অন্য কোনো কাজ নেই, তোমার কোনো ইয়ে নেই, তোমার এইসবই কাজ, মানে তুমি বন্ধুত্ব করতে চাইছো, বেশি কথা বলতে চাইছো, পাত্তা দেবে না। কারণ এখন মানুষ পারপাস, যদি তোমার থেকে যদি কিছু পাওয়ার থাকে বা তোমার কিছু দেওয়ার থাকে তার জন্য ততটুকু তোমাকে পাত্তা দেবে, আদারওয়াইজ তোমাকে কিন্তু পাত্তা দেবে না। আর নতুন করে বন্ধুত্ব চট করে হয় না, দরকার ছাড়া চট করে এখন কেউ বন্ধুত্ব রাখার চেষ্টা করে না। এটাও একটা দুঃখজনক ঘটনা। যারা ইমোশনাল হয়, যারা এইসবগুলো নিয়ে মানে এইসব ফ্যাক্টর নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের জন্য এগুলো খুব পেনফুল ব্যাপার। ঠিক আছে, তো কিছু করার নেই, নেচার তো চেঞ্জ হয় না। মানুষের সাথে যখনই আমি যখনই যেখানে বাইরে যাই, বেড়াতে যাই যেখানে, বা সবার সাথে কিন্তু মিলেমিশে থাকার চেষ্টা করি। এরকম আমার আমি অনেকের সাথে যোগাযোগ রেখেছি, কন্ট্যাক্ট রেখেছি, তারা ভালোবাসে, মানে তারা কিন্তু কিছু কিছু মানুষ আমাকে মনেও রেখেছে, তারা দাদা দাদা বলে সম্মানও করে, স্যার স্যার বলে সম্মানও করে। আবার অনেকে মনে রাখিনি, বা যাদের সাথে আমার ব্যাংকের কথা বলি, বিভিন্ন জায়গায় যাদের সাথে আমার আলাপ হয়, তারা যারা আমার বন্ধুর মতো, সবাই যে আমার সাথে চট করে আমি কথা বললেই বা তারা আমায় রিপ্লাই দেবে বা তার সাথে বেশি আমার সাথে যোগাযোগ করবে, না, করে না। তারা ব্যস্ত থাকে যে যার লাইফে, আমার মতো এরকমভাবে চিন্তা করে না। আমি কি ব্যস্ত নই? আমিও ব্যস্ত, ভীষণভাবে ব্যস্ত। কিন্তু আমার মধ্যে এগুলো ম্যাটার। আমরা মানুষ, আমরা অনেক সময় ভুলে যাচ্ছি আমাদের একটা মনুষ্যত্ব বলে আছে। মানুষের মনুষ্যত্ব থাকবে না তাহলে সে মানুষই না। মনুষ্যত্ব বলে আছে, আমরা মানুষের কন্ট্রিবিউশন, কেউ যদি আমার জন্য কিছু উপকার করে, আমরা তার জন্য কিছু করি, তাকে আমরা মনে রাখি। তাকে মনে রাখা বা তার সাথে কথা বলতে যাওয়া, তার সাথে বন্ধুত্ব করাটা কিন্তু খারাপ জিনিস নয়। অনেকে সেটা ভালোভাবে নেয় না হয়তো, সেইগুলো মাইন্ডে রাখতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, আরও বলবো। আজকে জাস্ট এইটুকু বলে আমি আজকে শেষ করছি। আমরা এখনও মানুষ আছি, আমাদের যাতে মনুষ্যত্বটা আমরা নিজেরা বজায় রাখতে পারি এবং আমাদের চিন্তা শক্তিটাকে আমরা একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। মোবাইল ছেড়ে কিছুক্ষণ সময় কাটাতে হবে, ফেসবুক হোয়াটসঅ্যাপ ছেড়ে কিছুক্ষণ সময় কাটাতে হবে। যে বলছে সেও কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ছাড়া থাকতে পারে না। তাও আমি নিজেকেও বলছি, যতটা সময় আমরা মোবাইল ছেড়ে কাটাবো, যতটা সময় আমরা নিজেদের একটু চিন্তাশক্তিটা বাড়িয়ে ন্যাচারালি আমরা থাকবো, ন্যাচারাল হাওয়াটা লাগাবো বা ন্যাচারাল প্রকৃতির দিকে চোখটাকে বেশি ব্যবহার করব, তত বেশি আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, তত বেশি আমাদের নেচারের ডেভেলপমেন্টও হবে। ন্যাচারাল হাওয়াটা যতটা আমরা ফিল করতে পারবো, এসির হাওয়াটা না। এই এসির হাওয়াটা কিন্তু, যে হাওয়াটা আমরা পাচ্ছি সেটা কিন্তু ভালো লাগছে, কিন্তু যে হাওয়াটা বাইরে বেরোচ্ছে সেটা কিন্তু সমাজকে দূষিত করছে। ঠিক আছে, এইটা বলে আজকে আমি আমার এই লেকচারটা আমি আজকে শেষ করছি। লেকচার হিসেবে তোমরা নেবে না, এটা জ্ঞান হিসেবে নাও। আমি যে বলছি আমারও মধ্যে অনেক কিছু ল্যাকিং আছে। আমি অনেকে হয়তো আমার যারা সমালোচক আছো বা যারা হয়তো অ্যানালাইসিস করছো, কনস্ট্রাকটিভ হয়ে, তারা হয়তো বলতে পারো যে আমি যে বলছি আমি কি এগুলো মানি না, আমি সব কিছু মানতে পারি না, চেষ্টা করি, ট্রাই করছি, অ্যাটলিস্ট ট্রাই করছি। তোমরাও ট্রাই করো যতটুকু সমাজকে সুস্থভাবে রাখা যেতে পারে। আর একটা যেটা প্রশাসনের কাছে আমার যেটা আবেদন, আমার এই হোয়াটসঅ্যাপে এই ভিডিও থ্রুতে আমি বলবো, এখনও পর্যন্ত যে সমস্ত জায়গায় জলাজমি আছে বা যেখানে প্রচুর গাছপালা আছে, গ্রিনারিজ আছে, সেই জায়গাগুলো যাতে কেউ হাত না দিতে পারে, বা যেখানে যাতে লিগালি কেন কেউ এটাকে অ্যাকোয়ার করতে না পারে, সেটা আপনারা একটু দেখুন। এতে প্রাকৃতিক ভারসাম্যটা কিন্তু বজায় থাকবে। আমাদের ন্যাচারাল ক্যালামিটিসের যে এর ফ্যাটাল এফেক্ট, এটা কিন্তু আমরা অলরেডি বুঝতে শুরু করেছি। এবং যখন যা ন্যাচারাল ক্যালামিটিস হবে, ঝড় বৃষ্টি, বন্যা, লাইটনিং, এগুলো কিন্তু খুব মারাত্মক হবে, ভূমিকম্পও হতে পারে, তো প্রচুর লাইফ লস হবে। কিন্তু সেটা যাতে না হয়, সেটা বাঁচাতে গেলে যা আছে আমাদের কাছে ইনট্যাক্ট এখনও পর্যন্ত, সেটা যেন ঠিকঠাক থাকে। কিছু কিছু জায়গাকে আমরা রেস্ট্রিক্টেড করে রাখতে পারি, যেখানে আমরা কিছু বিল্ডিং বানাতে পারবো না বা যেখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হতে হবে না, সেখানে শুধু গ্রিনারিজ থাকবে। সেটা যদি আমরা করতে পারি, সেটাতেও কিছুটা কাজ হতে পারে। আমরা আশা ছাড়বো না, ডেফিনেটলি আমাদের সমাজটাকে যাতে ভালো করা যায়। এই বলে আজকে কিন্তু আমি আমার এই জেনারেল যে লেকচারের ক্লাসটা, সামাজিকতার যে লেকচার কথাগুলো আমি বললাম, যদি আমরা এটা মেনটেন করতে পারি খুব ভালো হয়। ঠিক আছে, তো করে যদি কেউ আমার কথাটা শোনো, একটু চিন্তা করে দেখো যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। যদি মনে হয় তোমাদের ঠিক বলেছি,
তাহলে তোমরা এগুলোকে শেয়ার করো, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রিপশন বা একটা শেয়ার কিন্তু আমাকে এই ধরনের ভিডিও বা এই ধরনের মোটিভেশনাল কিছু ব্লগ আমাকে করতে উৎসাহিত করবে, ভালো আমাকে আরও বেশি শক্তি যোগাবে। এই বলে আজকে আমি আমার এই ভিডিওটা ক্লোজ করছি। নমস্কার।